জুলজিতে এমনিতেই অল্প সময়, আর এই অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাকে অনেকগুলো অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ প্র্যাকটিস করতে হবে। আর এজন্যই তুমি আমাকে মাত্র 30টা মিনিট সময় দাও। এই 30টা মিনিট সময়ের মধ্যেই আমি তোমাকে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস অধ্যায়ের এমসিকিউ A to Z কমপ্লিট করে দেব এবং ইনশাল্লাহ তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবে। চলো শুরু করে দিই। লেখা রয়েছে কোষীয় গঠনমাত্রার প্রাণী পর্ব কোনটি। দেখো, গঠনমাত্রার উপর ভিত্তি করে আমাদের কোষীয় গঠনমাত্রার প্রাণীটা হবে কোনটা। আমরা জানি যে পর্ব রয়েছে 9টার মধ্যে প্রথম পর্বের নামটা হচ্ছে পরিফেরা। তো যাই হোক, এখানে বলেছে কোষীয় গঠনমাত্রা। তো কোষীয় গঠনমাত্রা ছাড়াও আমাদের গঠনমাত্রা অনুসারে কি কি থাকে, একটা হচ্ছে কোষমাত্রার, এরপরে কোষ ও টিস্যু মাত্রার, এরপরে 3 নম্বরে থাকে কি বলতো, টিস্যু ও অঙ্গ মাত্রার প্রাণী, এবং সবার শেষে থাকে অঙ্গ ও তন্ত্রমাত্রার প্রাণী, তাই না? তাহলে কয়টা আসবে? 4টা। কয়টা? 4টা আসবে, তাই তো? এর মধ্যে যেটা কোষ মাত্রার, এটা হচ্ছে 1 নম্বর পর্ব। আমরা জানি 1 নম্বর পর্ব কোনটা বলতো? পরিফেরা। এরপরে কোষ টিস্যু মাত্রা কোনটা? কোষ প্লাস টিস্যু মাত্রার 2 নম্বর পর্ব মানে নিডারিয়া। টিস্যু এবং অঙ্গ মাত্রার মানে 3 নম্বর পর্ব মানে প্ল্যাটিহেলমিনথেস, এবং অঙ্গ এবং তন্ত্র মাত্রার 4 থেকে শুরু করে 9 নম্বর পর্ব পর্যন্ত। তাহলে তুমি বলো উত্তরটা কোনটা? কোষীয় গঠন মাত্রা। তাহলে 1 নম্বর রাইট অ্যান্সার হবে পরিফেরা, রাইট? আমি এর সাথে সাথে সবগুলোর উত্তর আমি করে ফেললাম। চলো, উত্তর এটা হচ্ছে পরিফেরা। চলো, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? আচ্ছা, এই সিলোম নিয়ে তোমাদের প্রশ্ন ধরে চলে আসছে আর কি। ওকে, এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক, এই প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না, আমি যেভাবে সলভ করে দেবো সেটাতে তুমি একটু ফোকাস দিও আর কি। ওকে, সিলোমবিহীন এর মধ্যে প্রথমে যদি 1 নম্বরে আসি তাহলে আসবে অ্যাসিলোমেট। সিলোমেট মানে যাদের কোনো সিলোম নেই। এরপর আসবে সিউডোসিলোমেট, সিউডো বা সুডো। আর 3 নম্বর হচ্ছে ইউসিলোমেট, ইউসিলোমেট। আচ্ছা, ইউ মানে সত্য, ইউ মানে কি? সত্য। তাহলে এখানে অ্যাসিলোমেট থাকে পর্ব নাম্বার 1 থেকে 3 পর্যন্ত ভাই। 1 নম্বর পর্ব আমরা জানি পরিফেরা, 2 নম্বর নিডারিয়া, 3 নম্বর প্ল্যাটিহেলমিনথেস। সিউডোসিলোম থাকবে শুধুমাত্র 4 নম্বর পর্ব, মানে যেটাকে বলা হয় নেমাটোডা, যেটাকে বলা হয় কি নেমাটোডা, মানে গোল কৃমি যেটা মানুষের পেটে থাকে এটা। আর ইউসিলোমেট মানে প্রকৃত সিলোম যুক্ত, এটা থাকবে 5 নম্বর পর্ব শুরু থেকে 9 নম্বর পর্যন্ত, মানে মলাস্কা থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত। আচ্ছা, যেহেতু এখানে সিলোম নিয়ে আলোচনা করেছি, সিলোমের আলোচনার সাথে আমি আরো একটা জিনিস তোমাদের সাথে একটু আলোচনা করি, সেটা হচ্ছে সিলোম সবসময় যে ডাম থেকে আসে সেটার নাম হচ্ছে মেসোডাম। কোন ডাম থেকে আসে? মেসোডাম। তাহলে সিলোম থাকবে সবসময় ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। কয় স্তরী? ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে। এবং এখানে তাদের একটা পর্দা থাকবে, একটা পাতলা পর্দা দ্বারা দেহগহ্বরটা আবৃত থাকবে, সেটার নাম হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। পেরিটোনিয়াম পর্দা। তাহলে সিলোম না মোটামুটি আমাদের পড়া কমপ্লিট। তাহলে চলো, সিলোমবিহীন প্রাণীদের পর্ব কোনটি? সিলোমবিহীন মানে 1 থেকে 3 এর মধ্যে। 1 থেকে 3 এর মধ্যে কোনটা পড়ে? প্ল্যাটিহেলমিনথেস। তাহলে রাইট অ্যান্সার হবে প্ল্যাটিহেলমিনথেস। এর মধ্যে নেমাটোডা, নেমাটোডা কিন্তু সিউডোসিলোমেট। মলাস্কা, মলাস্কা কি? ইউসিলোমেট। অ্যানলিডা, এটা হচ্ছে আমাদের 6 নম্বর পর্ব, তার মানে এটাও কি? এটা হইতেছে ইউসিলোমেটের অন্তর্গত। চলো, এরপরে যাব নিম্নের কোন প্রাণীতে সিউডোসিলোম দেখা যায়? আমার মনে হয় এটা তোমরা ইজিলি পারবা। সিউডোসিলোম দেখা যায় কয় নম্বর পর্বতে বলো তো? 4 নম্বর পর্ব। 4 নম্বর পর্ব মানে রাইট অ্যান্সার কোনটা হবে? নেমাটোডা। আর নেমাটোডার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদাহরণ কোনটা বলো? নেমাটোডা থাকে আমাদের মানুষের বডিতে গোল কৃমি, গোল কৃমি। ওকে, রাউন্ড রাউন্ড যেটা। তাহলে চলো আসি, রাইট অ্যান্সার হবে মূলত গোল কৃমি। যুক্ত হবে না। যকৃৎ কৃমি, এটা হচ্ছে ফ্যাসিলোহেপাটিকা, এটা থাকে মূলত প্ল্যাটিহেলমিনথেসে। গোল কৃমি অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, এটা হচ্ছে নেমাটোডা। ওকে, কেঁচো, রাইট, কেঁচো বা জোক, এগুলো হচ্ছে অ্যানেলিডা। কেঁচো বা জোক, এটা হচ্ছে মূলত কার? অ্যানেলিডা। তাহলে রাইট অ্যান্সার হবে গোল কৃমি। দেখো 4 নম্বর পয়েন্টে কি বলেছে? অরিও ক্লিভেজ দেখা যায় কোন পর্বে? চমৎকার। ক্লিভেজ থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। ক্লিভেজ মানে সম্ভেদ বা ভাগ। এই যে ক্লিভেজকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে অরিও ক্লিভেজ। ওকে, অরিও ক্লিভেজ। 2 নম্বর হচ্ছে পার্শ্বীয় ক্লিভেজ, এবং 3 নম্বর হচ্ছে সর্পিলাকার ক্লিভেজ। এই যে আমি তোমাদের অ্যানালাইসিস করে দিচ্ছি, এই প্রশ্নের থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসটা পড়লে শেষ সময় এর থেকে ভালো কিছু হতে পারে না। চলো, অরিও, এতে অরিও, দেখো অরিও আর্থ্রোপোডা, এতে আর্থ্রোপোডা, তাহলে অরিও আর্থ্রোপোডা এর সাথে মিল হচ্ছে। তাহলে অরিও ক্লিভেজ পাওয়া যায় কোথায়? আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ মানে ভাগ, মানুষকে 2 ভাগে সমান ভাগে ভাগ করা যায় কি, বুঝছো? তাহলে এটা উদাহরণ হবে কর্ডাটা। এটা উদাহরণ হবে কি? সি মানে কর্ডাটা। আর সর্পিলাকার মানে কি? সর্পিলাকার মানে সাপের মতো। ওকে, এবং এদের উদাহরণ হবে মা। উদাহরণ হবে কি? মা। এম দ্বারা হচ্ছে মলাস্কা।
মলাস্কা। এম দ্বারা কি? মলাস্কা। ওকে, মলাস্কা। মলাস্কা কেন? ওই যে দেখো শামুকের মতো এরকম একটা দেখো পেঁচানো জিরাফের মতো প্যাঁচ থাকে, মানে কি সুরপিলাকার থাকে, তাই না? আবার দেখো অ্যানেলিডা, এ মানে অ্যানেলিডা। আচ্ছা, এই যে অ্যানেলিডা থাকলো, অ্যানেলিডাতে কি থাকে বলো তো? যোগ থাকে, কেঁচো থাকে। তো যোগ বা কেঁচো তো সাপের মতো কিছুটা, তাহলে এখান থেকে ভুল করা যাবে না। তাহলে অরিও ক্লিভেজ, এতে অরিও, এতে আর্থ্রোপোডা। রাইট অ্যান্সার আর্থ্রোপোডা। ওকে, চলো এরপর আমরা যাই কোন প্রাণীতে অরিও ক্লিভেজ ঘটে। এই যে কথা বলেছে এখন কোন প্রাণীতে অরিও ক্লিভেজ। অরিও ক্লিভেজ মানে আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মানে পোকামাকড়। তাহলে দেখো শামুক ঝিনুক হচ্ছে না এটাতে, কেঁচোতে অ্যানেলিডা হচ্ছে না, এরপরে এখানেও হচ্ছে না, মলাস্কার ক্ষেত্রে এখানেও নাই। তাহলে হবে কোনটা বলো তো? শামুক তো যেহেতু মলাস্কার ক্ষেত্রে, তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? ঘাসফড়িং বা আর্থ্রোপোডা। ঘাসফড়িং বা আর্থ্রোপোডা। ঘাসফড়িং তো সকল পোকামাকড় তো হইতেছে, কিসের উদাহরণ বলো? আর্থ্রোপোডাদের উদাহরণ না? রাইট অ্যান্সার হচ্ছে এইটা। চলো চলে যাই এরপরে দেখো নিচের কোনটিতে অরিও, এবারে দেখো এখানে কিন্তু ক্লিভেজ নিয়ে বলে না, এবারে বলেছে প্রতিসাম্যতা। প্রতিসাম্যতার অনেক উদাহরণ রয়েছে। দেখো একটু আগে ছিল কিন্তু অরিও ক্লিভেজ, মনোযোগ দিয়ে খেয়াল করো, অরিও ক্লিভেজ আর এটা কিন্তু অরিও প্রতিসাম্যতা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। প্রতিসাম্যতা বলতে দেহকে মধ্যরেখা বরাবর যে কয়টা সমান ভাগে ভাগ করা যায়, যেমন মানুষকে মধ্যরেখা বরাবর দুইটা সমান ভাগে ভাগ করা যায়, এই জন্য মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ওকে, তাহলে দেখো অরিও যে প্রতিসাম্য, অরিও প্রতিসাম্য মূলত দেখা যায় নিডারিয়া। সি মানে নিডারিয়া। নিডারিয়া পর্বের যে সকল প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী এবং পরিচিত প্রাণীর নাম হচ্ছে আমরা জানি হাইড্রা। এরপরে যেটার নাম আসবে সেটা হচ্ছে একটা ফিশ। কোন ফিশ বলতো? জেলিফিশ। এবং আরেকটা আসবে যেটার নাম হচ্ছে সি অ্যানিমন। সি অ্যানিমন। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? তাহলে হাইড্রা, জেলিফিশ এবং কি অ্যানিমন বলতো? সি অ্যানিমন। রাইট, এটা হচ্ছে অরিও প্রতিসাম্যের উদাহরণ। আচ্ছা, আরেকটা জিনিস বেশি আসে সেটা হচ্ছে অপ্রতিসাম্য। এটা একটু মাথায় রাখতে হবে, অপ্রতিসাম্য। এখান থেকে অনেক প্রশ্ন আসে বুঝছো। অপ্রতিসাম্যের উদাহরণের মধ্যে পাবো ওকে আপেল শামুক। আপেল শামুক মানে পাইলা বা পিলা গ্লোবোসা। PILAGLOBOSA, পাইলা গ্লোবোসা বা পিলা গ্লোবোসা। এবং আরেকটা হচ্ছে স্পঞ্জ। ভাই স্পঞ্জ মানে কি? পরিফেরা। এই পরিফেরা স্পঞ্জ মানে কি? ভেতরে কি থাকে? স্পঞ্জের ভেতরে ছোট ছোট ছিদ্র থাকে না, মানে এটা হচ্ছে এক ধরনের পরিফেরা। তাহলে দেখো অপ্রতিসাম্যের উদাহরণটা কি বলো? আপেল শামুক এবং স্পঞ্জ, আপেল শামুক এবং স্পঞ্জ, আপেল শামুক এবং স্পঞ্জ। তাহলে চলো এর মধ্যে কোনটা পেতে পারি আর কি আমরা? জেলিফিশ। তাহলে রাইট অ্যান্সার হবে মূলত জেলিফিশ। মানুষ দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। মানুষ কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য? প্রজাপতিকে সমান দুইটা ভাগে, পাখা রয়েছে সমান দুই ভাগে ভাগ করা যায়, এটাও দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। ক্লিয়ার এতটুকু জিনিস? চলো এরপরের দিকে আমরা যাবো কোথায়? এরপর দিকে যাবো, দেখো কি বলেছে, অ্যাস্ট্রোপেকটিন ইররেগুলারিস। অ্যাস্ট্রো, এই যে দেখো অ্যাস্ট্রোপেকটিন, অ্যাস্ট্রো কথাটা আসছে অ্যাস্ট্রোনমি ক্ষেত্র থেকে বা স্টার বা স্টার থেকে। স্টার মানেটা কি বলতো? স্টার মানে হইতেছে তারা মাছ। তাহলে এই তারা মাছের কয়টা ভাগে ভাগ হয়েছে? এদের দেহকে সমান 5টা অংশে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে পঞ্চঅরিয় প্রতিসাম্য। তাহলে দেখো অ্যাস্ট্রো মানে স্টার, অ্যাস্ট্রো মানে কি? স্টার মনে রাখবো, তাহলে পঞ্চঅরিয় প্রতিসাম্য। ওকে, চলো তারপরে দেখে চলে যাই অপ্রতিসাম্যর উদাহরণ কোনটা। দেখেছো চলে আসে দুইটা ছিল, পাইলা গ্লোবোসা মানে আপেল শামুক, আর এটা ছিল কি? স্পঞ্জ। আর এটা কি ছিল? স্পঞ্জ। ভলভক্স না, ভলভক্স হচ্ছে গলীয় প্রতিসাম্য। আমি আবার লিখে দিলাম ভলভক্স, গলীয়। মনে রাখবা গলীয়র উদাহরণ হচ্ছে সব ও দিয়ে থাকবে, যেমন ভলভক্স, রেডিওল্যারিয়া, হেলিওজোয়া। তাহলে উদাহরণ কি থাকবে? ভলভক্স, ভলভক্স। তারপরে কি? রেডিওল্যারিয়া, এরপরে হেলিওজোয়া। তাহলে দেখো ও থাকলে গলীয়। এরপরে দেখো হাইড্রা, জেলিফিশ, সি অ্যানিমন, এটা ছিল কি বলতো? এটা ছিল অরিও প্রতিসাম্য। এটা ছিল কি? ক্লিভেজ না, কিন্তু অরিও প্রতিসাম্য। আর অরিও ক্লিভেজ যদি বলে তাহলে সেটা হবে আর্থ্রোপোডা। অরিও ক্লিভেজ আর্থ্রোপোডা। এবারে দেখো পাইলা গ্লোবোসা বা পিলা গ্লোবোসা মানে আপেল শামুক, এটা হচ্ছে অপ্রতিসাম্য। এটা কি? অপ্রতিসাম্য। এটা গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, তাহলে রাইট অ্যান্সার হবে মূলত কোনটা বলো? এটা হবে পাইলা বা পিলা। ত্রিপদী নামের প্রবর্তকে একদম ঠাডা একটা মুখস্থ, বিজ্ঞানী স্লিগেল বা বিজ্ঞানী স্লিজেল, বিজ্ঞানী স্লিগেল অথবা বিজ্ঞানী স্লিজেল। রাইট, এবারে দেখো ক্যারোলাস নিয়াস, উনি তো মূলত দ্বিপদ নামকরণ করেন। আচ্ছা চলো এরপরে দেখো পরিফেরা পর্বের প্রাণীদের কোনটি ফ্লাজেলে যুক্ত? চমৎকার। পরিফেরা থেকে যদিও খুবই কম প্রশ্ন আসে। পরিফেরার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এদের বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। একটু মনোযোগ দাও, ভালো করে মনোযোগ দাও। বৈশিষ্ট্যপূর্ণ কি তন্ত্র বলতো? নালীতন্ত্র থাকে। আমি আবারও বললাম বৈশিষ্ট্যপূর্ণ কি থাকে? নালীতন্ত্র থাকে। কাদের বলতো? পরিফেরাতে থাকে নালীতন্ত্র। কিন্তু আমি যদি এখন একটা আলাদা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে পানি সংবহন তন্ত্র। আমার সাথে সাথে একটু মনোযোগ দাও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
পানি সংবহন তন্ত্র। বাচ্চারা, পানি সংবহন তন্ত্র থাকে মূলত একাই নোডা মাটাদের, একাই নোডা মাটা। তাহলে দেখো, ভুল যাওয়ার জন্য যথেষ্ট এতটুকু। বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে পরিফেরার, আর পানি সংবহন তন্ত্র থাকে একাইনোডা মাটার। এবং পরিফেরার যে ফ্লাজেলাযুক্ত কোষ, তার নামটা হচ্ছে কি? পিনাকোসাইট না, পিনাকোডার্ম হবে না, রাইট হ্যান্ড সাইড হবে না। মার্সাইট তো নাই, অ্যামিবোসাইট থাকতে পারে, বাট অ্যামিবোসাইট তো ফ্লাজেলাযুক্ত নয়। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা বলো তো? সেটা হচ্ছে কুয়ানোসাইট। তাহলে কুয়ানোসাইট হচ্ছে ফ্লাজেলাযুক্ত কোষ। এছাড়াও থাকে মূলত স্পঞ্জিন, থাকে মূলত কি বলতো? স্পঞ্জিন হচ্ছে জৈব তন্তু। আমার সাথে সাথে বলো, কি তন্তু? স্পঞ্জিন হচ্ছে জৈব তন্তু, রাইট? তাহলে স্পঞ্জিন কি বলতো? জৈব তন্তু, তাই তো? কোয়ানোসাইট কি? ফ্লাজেলাযুক্ত কোষ। ওকে, আরেকটা জিনিস, এদের যে ওপেনিং থাকে, ধরে রাখো আমাদের এই কলমটা হচ্ছে একটা হাইড্রা, এই হাইড্রা না, এটা হচ্ছে একটা ধরে রাখো স্পঞ্জ বা পরিফেরা। এর উপরের দিকে একটা ওপেনিং রয়েছে, একদম মুখ রয়েছে, এটাকে বলা হচ্ছে কি? অস্কুলাম। তাহলে এই যে পরিফেরার একটা মুখ থাকবে যার নাম অস্কুলাম, যার নাম কি? অস্কুলাম। আর নিডারিয়ার একটা ঢাকনা থাকে, বুঝছো? যেখানে নেমাটোসিস্ট ভেতরে ঢোকানো থাকে। নিডারিয়ার ক্ষেত্রে যদি বলি, তাহলে নিডারিয়ার ক্ষেত্রে বললে যেটা থাকবে সেটার নাম হচ্ছে অপারকুলাম। কি নাম? অপারকুলাম। তাহলে এই দুইটা জায়গায় কিন্তু ভুল চলে যেতে পারে, অস্কুলাম ভার্সেস অপারকুলাম। ওকে, চলো এরপর আমরা একটু চলে যাই রাইট অ্যান্সার। নিচের কোন প্রাণীটি গঠনগতভাবে সরলতম? আচ্ছা, সরলতম মানে কি? একদম সহজ। সরলতম বলতে তাহলে পর্ব নাম্বার 1 কি থাকে বলো তো? পরিফেরা মানে স্পঞ্জ। তাহলে এখানে হাইড্রা না, এটা হচ্ছে নিডারিয়া। টিনিয়া, ওকে, এটা হবে টিনিয়া, হইতেছে না। টিনিয়াতে চলে যাবে আমাদের মূলত প্ল্যাটিহেলমিনথেসে চলে যাবে। পাইলা গ্লোবোসা, আপেল শামুক, মানে এটা চলে যাবে মলাস্কাতে। তাহলে স্পঞ্জিলা মানে এটা হচ্ছে পরিফেরা। এটা হচ্ছে কোন ফেরা বলো তো? পরিফেরা, মানে সবচেয়ে সরল। রাইট অ্যান্সার স্পঞ্জিলা বা পরিফেরা। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? চমৎকার একটা কথা। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আগাচ্ছি, বুঝছো? হযবরল ভাবে না, একদম বই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। সাগরের ফুল, যার অপর নাম আসতে পারে রেইন ফরেস্ট, FOREST, রেইন ফরেস্ট, রাইট? অথবা বাংলায় বললে যার অপর নাম হচ্ছে বাড়ি বন। কি বন? তার অপর নাম হচ্ছে বাড়ি বন, এটাকে বলা হয়। এবং এটাকে বলা হচ্ছে আরো একটা চমৎকার ভাবে যে প্রবাল প্রাচীর গঠনে এটা সহায়তা করে। তাহলে কি গঠনে সহায়তা করে? প্রবাল প্রাচীর। আর আমরা জানি এটা হচ্ছে দ্বিস্তরী। উদাহরণ হচ্ছে কি? হাইড্রা। তাহলে দেখো, সমুদ্রের ফুল কাদেরকে বলা হইতেছে বলতো? নিডারিয়াকে বলা হয় সমুদ্রের ফুল। নিডারিয়াকে বলা হয় কি? সমুদ্রের ফুল। চলো এরপরে দেখে আমরা একটু চলে যাই, দেখি শিখাকোষ। এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটা। তাহলে শিখাকোষের অপর নাম আসতে পারে ফ্লেম সেল। কোন সেল আসতে পারে বলতো? ফ্লেম সেল। ভাই, ফ্লেম সেল পাওয়া যায় কোথায় জানো? ফ্লেম সেল পাওয়া যায় মূলত প্ল্যাটিহেলমিনথেসে। খুবই গুরুত্বপূর্ণ। প্ল্যাটিহেলমিনথেসে কি পাওয়া যাবে বলতো? ফ্লেম সেল। আবার বলো, কি পাওয়া যাবে? ফ্লেম সেল পাওয়া যাবে। ক্লিয়ার? আর নেমাটোডা মানে গোলকৃমি মানে ধরে রাখো, এটা হচ্ছে একটা, একটু ভালো করে ড্র করি। ধরে রাখো এটা হচ্ছে একটা গোলকৃমি। এটা হচ্ছে একটা কি কৃমি? গোলকৃমি। এই গোলকৃমির একদম এটা মুখ, এই মুখ থেকে আরো একটা পরিপাক নালী বের হয়ে যাইতেছে, দেখো। এবং এই পরিপাক নালীটা একটা টিউবের মতো। এই জন্য নেমাটোডাকে বলা হয় টিউব উইদিন টিউব। মানে কি? এ তো গোলকৃমি দেখতে নিজে একটা টিউব, আবার এই টিউবের মধ্যে যে পরিপাক নালী থাকে, যে সবুজ কালারের, এটা একটা টিউবের মতো। এই জন্য এটাকে বলা হয় টিউব উইদিন টিউব। চলো আমরা যাই এরপরে, দেখেছি খেয়াল করে কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়? চমৎকার একটা প্রশ্ন আসছে, অনেক কিছু ভাঙার। রক্ত সংবহন কি কথা বলা হয়েছে? রক্ত সংবহন। চলো, রক্ত সংবহন মূলত দুই ধরনের, বাট তোমাদের বইয়ের অনেক জায়গাতে রয়েছে তিন ধরনের। তো আলোচনা করবো মূলত তিন ধরনের অনুসারে। একটা নাম হচ্ছে বদ্ধ রক্ত সংবহন, একটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহন, ওকে, অর্ধমুক্ত, এবং 3 নাম্বারটা হচ্ছে মুক্ত রক্ত সংবহন। বদ্ধ মূলত হয় কোথায় জানো? এসিতে। AC। ভাই, AC মানে হচ্ছে অ্যানিলিডা। আমি লিখে দিলাম অ্যানিলিডা।
অ্যানেলিডা এবং কি বলতো কর্ডাটা, অ্যানেলিডা এবং কি কর্ডাটাতে থাকে বলতো বদ্ধ রক্ত সংবহন, আমাদের যে রক্ত সংবহন। ওকে, এরপরে দেখো অর্ধমুক্ত। অর্ধমুক্ত থাকে একটাতেই, তোমাদের বই লেখা আছে, সেটা হচ্ছে মলাস্কা। সেটা হচ্ছে কি মলাস্কা। এবং মলাস্কা হইতেছে দ্বিতীয় বৃহত্তম পর্ব প্রাণী জগতের, প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। আর মুক্ত, মুক্ত কাদের থাকবে জানো? মুক্ত থাকবে পোকামাকড়দের। পোকামাকড়দের তাহলে উদাহরণটা কি হবে? আর্থ্রোপোডা। কি হবে বলতো? আর্থ্রোপোডা, রাইট? আর্থ্রোপোডাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে মুক্ত। এবং এরা হচ্ছে প্রাণীদের, প্রাণী জগতের প্রথম বৃহত্তম পর্ব, প্রথম বৃহত্তম পর্ব। এবং এদের একটা রেচন অঙ্গ রয়েছে, আমরা যেটা জানি মূলত। রেচন অঙ্গে যদি কথা বলি আর্থ্রোপোডাদের, তাহলে সেটা আসবে মালপিজিয়ান নালিকা। নামটা কি বলতো? মালপিজিয়ান নালিকা, রাইট? মালপিজিয়ান নালিকা। আচ্ছা চলো আমরা যাই, এরপর দিকে চলে যাই ঝিনুক কোন পর্বে, তাই না? ঝিনুকের যদি আমরা কথা বলি, ওই যে আমাদের যে শামুক ঝিনুকের যে কথাগুলো থাকে আর কি, তাহলে দেখো একাইনোডার্মাটা, না একাইনোডার্মাটা তো হওয়ার কোনো সুযোগ নাই, একাইনোডার্মাটা হচ্ছে না। অ্যানেলিডা, অ্যানেলিডা মানে যোগ কেঁচো, হচ্ছে না। প্ল্যাটিহেলমিনথেস, ফিতাকৃমি চক্রকৃমি, তাহলে শামুক ঝিনুক এগুলো কার মধ্যে পড়বে বলো তো? এগুলো পড়বে মলাস্কার মধ্যে। আবার বলো শামুক ঝিনুক এবং অক্টোপাস, অক্টোপাস পড়বে মলাস্কার মধ্যে। তাহলে আমি আরো একটা জিনিস বলে দিলাম, কোনটা পড়বে বলো তো মলাস্কার মধ্যে? অক্টোপাস। কি বলছি? অক্টোপাস, এটাও পড়বে কার মধ্যে? মলাস্কার মধ্যে। ওকে চলো, অ্যানেলিডার রেচন অঙ্গের নাম কি? চমৎকার একটা আরো একটা প্রশ্ন। অ্যানেলিডা, অ্যানেলিডার সাথে কর্ডাটাদের একটা মিল রয়েছে, কর্ডাটাদের একটা মিল রয়েছে। মিলটা হইতেছে আমাদের রক্ত সংবহন তন্ত্রবদ্ধ, অ্যানেলিডার রক্ত সংবহন তন্ত্রবদ্ধ। কর্ডাটাদের রেচন অঙ্গের এককের নাম হচ্ছে কি বলতো? নেফ্রন। একক অঙ্গের রেচন অঙ্গের এককের নাম নেফ্রন। আর অ্যানেলিডাদের রেচন অঙ্গের এককের নাম হচ্ছে নেফ্রিডিয়া। তাহলে দেখছো মানুষের সাথে মিল রয়েছে, নেফ্রিডিয়া। এবং এটাকে বলা হয় সেগমেন্টাল অর্গান। এটাকে কি বলা হয়? সেগমেন্টাল অর্গান। তাহলে বলো এটাকে কি অর্গান বলা হয়? সেগমেন্টাল অর্গান বলা হয়। ক্লিয়ার? তাহলে রেচন অঙ্গের নামটা কি বলো? রেচন অঙ্গের নামটা হচ্ছে নেফ্রিডিয়া। বলো শিখাকোষ কার রেচন অঙ্গ? শিখাকোষ হচ্ছে পি দ্বারা প্ল্যাটিহেলমিনথেসের। ওকে, মালপিজিয়ান নালিকা কার রেচন অঙ্গ? মালপিজিয়ান নালিকাটা হচ্ছে মূলত যারা এ দ্বারা আর্থ্রোপোডা তাদের। আর মালপিজিয়ান বডি এটা হচ্ছে কর্ডাটা বা মানুষের। দেখছো চারটা, একটা ছোট্ট প্রশ্ন থেকে চারটা আমরা বের করে ফেলছি আর কি। মালপিজিয়ান বডি কিন্তু আমাদের বডিতে থাকে, মানুষের কর্ডাটাতে থাকে, মালপিজিয়ান নালিকা থাকে পোকামাকড়দের। ওকে চলো, আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গের নাম কি? দেখেছো রেচন অঙ্গ কতবার আছে তোমরা জানো অলরেডি, সেটা হচ্ছে মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান নালিকা। চলো এরপরে যাই, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে পাওয়া যায় কোনটা? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে না নালিকা পদ পাওয়া যায় না। নালিকা পদের অপর নাম হচ্ছে টিউব ফিট। আমি আবারও বলে দিলাম, নালিকা পদের অপর নাম কি? টিউব ফিট। এই টিউব ফিট পাওয়া যায় 9 নাম্বার পর্বে। ভাই 9 নাম্বার পর্বের নাম কি? সরি 8 নাম্বার পর্বে। 8 নাম্বার পর্বের নাম কি বলো? 8 নাম্বার পর্বের নাম হচ্ছে একাইনোডার্মাটা। কি? একাইনোডার্মাটা। তার মানে এটা পসিবল না। ওকে, রেডুলা, প্যারাপোডিয়া, রেডুলা তো পাওয়া যাইতেছে সেই ওই শামুক ঝিনুকের ক্ষেত্রে আর কি, এটাতে ধরে রাখো। ওকে, তাহলে দেখো এটাতে চলে আসি, এখানে থাকে মূলত হিমোসিল। কি থাকে বলতো? হিমোসিল। আবার বলো কি থাকে? হিমোসিল থাকে। হিমোসিল বলতে রক্তপূর্ণ গহ্বর থাকে। এখানে থাকে হিমোগ্লোবিন থাকতে পারে, হিমোসানিন থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি রক্ত থাকতে পারে আর কি। তাহলে রাইট অ্যান্সার হবে হিমোসিল। তারপরে যায় আর কি তারা মাছের বৈশিষ্ট্য। তারা মাছ, তারা মাছ মানে পঞ্চরীয় প্রতিসম, মানে এরা হইতেছে একাইনোডার্মাটা, একাইনোডার্মাটা। চলো তারা মাছের বৈশিষ্ট্য, এদের রেচন অঙ্গ সবুজ গ্রন্থি। না, সবুজ গ্রন্থি কাদের রেচন অঙ্গ জানো? সবুজ গ্রন্থি হচ্ছে আর্থ্রোপোডাদের রেচন গ্রন্থি। ট্রোকোফোর নামক লার্ভা দশা দেখা যায় না, এদের লার্ভা দশা ট্রোকোফোর না। প্রকৃত খণ্ডায়ন বিদ্যমান না, এরা অখণ্ডায়িত। এটা কি? অখণ্ডায়িত। এটা না, তাহলে রাইট অ্যান্সার কি? রক্ত সংবহন তন্ত্র অনুপস্থিত। এটাই হতেছে একমাত্র সঠিক অ্যান্সার। এদের কোনো রক্ত সংবহন নাই। বাট একাইনোডার্মাটার যেই ওয়ার্ড তোমাকে জানতে হবে, এরা হইতেছে কি থাকে বলতো? রক্ত সংবহন নাই, কিন্তু এদের সংবহনের নাম কি? পানি সংবহন তন্ত্র। আর একটা জিনিস, এদের সকল প্রাণী সামুদ্রিক, এটা যাতে ভুল না হয়। তাহলে যদি কখনো বলা হয় সকল প্রাণী সামুদ্রিক কোন পর্বের বলতো, তোমরা কি ভুলেও পরিফেরা নিডারিয়া দিবা নাকি তুমি দিবে একাইনোডার্মাটা? রাইট অ্যান্সার একাইনোডার্মাটা, রাইট। আর নিডারিয়ার সাথে যদি আমি নিডারিয়ার কথা বলি, নিডারিয়ার মাত্র 25% জীব, মাত্র 25% জীব সমুদ্রে বসবাস করে, কিন্তু একাইনোডার্মাটার 100% জীবই হইতেছে কি? সামুদ্রিক। চলো যাই, কোন পর্বের প্রাণীতে কাঁটাযুক্ত ত্বক দেখা যায়? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা মানে হইতেছে কন্টক যুক্ত ত্বক, কন্টক যুক্ত ত্বক। তাহলে রাইট অ্যান্সার হবে কোনটা? একাইনোডার্মাটা। ওকে চলো,
কোন পর্বের প্রাণীতে পেরিহিমাল তন্ত্র দেখা যায়? দেখছো 51টা মাঠে থেকে কত প্রশ্ন আসছে আর কি। এরা পঞ্চরূপ প্রতিসম, এরপরে এদের মূলত টিউব ফিট থাকে ইত্যাদি, এদের পেরিহিমাল তন্ত্র থাকে। তাহলে পেরিহিমাল তন্ত্র একমাত্র কাদের থাকছে বলতো? 51টা মাঠাতে থাকছে পেরিহিমাল তন্ত্র। মানুষের তো এটা দরকার পড়ে না আর কি এটাতে। চলো 51টা মাঠা পর্বের বৈশিষ্ট্য কোনটি? প্রশ্ন ভালো করে একটু পড়ি। দেহ অপ্রতিসম, না এদের দেহ 5 ভাগে বিভক্ত। ওকে, দেহ কিউটিকল দ্বারা আবৃত। ওকে, না এদের দেহ কিউটিকল দ্বারা আবৃত না। দেহ খোলক দ্বারা আবৃত, না এদেরও না। তাহলে বহিঃকঙ্কাল কণ্টকময়। তাহলে কণ্টকময় থাকা মানে কি? সেটা হচ্ছে 51টা মাঠা। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা? ঘ। তাহলে রাইট অ্যান্সার কোনটা? ঘ। চলো আসি 51টা মাঠা পর্বের বৈশিষ্ট্য নিচের কোনটি? চমৎকার। আবারও দেখো পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী কাদের থাকে? আর্থ্রোপোডার। শিখাকোষ, শিখাকোষ কার থাকে? প্ল্যাটিহেলমিনথেস। রক্ত সংবহন তন্ত্র ওদের নাই, ওদের হচ্ছে পানি সংবহন তন্ত্র। তাহলে রাইট অ্যান্সার কোনটা? পানি সংবহন তন্ত্র, অর্থাৎ এই যে এইটা। কিন্তু যদি কখনো বলা হতো বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র, বলো কোন তন্ত্র? নালীতন্ত্র। তাহলে নালীতন্ত্র হলে এটা হইতো পরিফেরা। তাহলে বলো নালীতন্ত্র যদি বলা হয় বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র, তাহলে হবে কোনটা? পরিফেরা। ওকে, দেখো কত চমৎকার ভাবে তোমাদের ট্যাকটিক্স অ্যানালাইসিস ধরে দিচ্ছি। বিশ্বাস করে একটু আধা ঘন্টা পড়লে তোমাদের হয়ে যাবে সবকিছু। সেফালোকর্ডাটা, ওকে, সেফালো মানে মাথা। সেফালোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য কি? ওকে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভাটিব্রাটা। কর্ডাটার এই 3টা ভাগ রয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভাটিব্রাটা। তাহলে এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এবং ভাটিব্রাটা, ভাটিব্রাটা বলতে তো আমরা। তাহলে সেফালোকর্ডার একটা চমৎকার একটা দশা দেখা যায় বা চমৎকার একটা অবস্থা দেখা যায়, বৈশিষ্ট্য, যার নাম হচ্ছে মায়োটুম পেশি। মায়োটুম পেশি, এবং যেটার নাম হচ্ছে কি দেখো একটা চিহ্ন দ্বারা হচ্ছে গ্রেটার চিহ্ন। কি চিহ্ন? গ্রেটার চিহ্ন। এবং মায়োটুম পেশির সংখ্যা যদি কখনো আসে আজমল স্যারের বইয়ের বাদ দিয়ে যদি কখনো আসে, ঠিক আছে, তাহলে সেটা হবে মূলত 60 জোড়া। তাহলে বলো মায়োটুম পেশির সংখ্যা কত জোড়া? 60 জোড়া। কত জোড়া? 60 জোড়া। ক্লিয়ার? এতটুকু জিনিস এটাতে একটু মাথায় রাখতে হবে আর কি। চলো এরপরে দেখে আমরা একটু যাই। দেখো কি বলেছে, নিম্নের কোন প্রাণী পরিপাক তন্ত্রে পাকস্থলী থাকে না? চমৎকার একটা কথা বলছে, পাকস্থলী থাকে না কোন প্রাণীর ইয়েতে আর কি। তাহলে দেখো তো আমাকে একটু জানাও তো কোন প্রাণীতে পাকস্থলী থাকছে না বলে তোমার মনে হয়? তাহলে দেখো পাকস্থলী থাকে না হচ্ছে পেট্রোমাইজনটিডাতে। এটা একটু মাথায় রাখতে হবে, বুঝছো? পথে পাকস্থলী, পথে পেট্রোমাইজনটিডা। তাহলে পেট্রোমাইজনটিডার ক্ষেত্রে পাকস্থলী থাকে না, মানে পেট্রোমাইজন। তাহলে কি মাইজন বলো তো? পেট্রোমাইজন। এই পেট্রোমাইজনের অপর একটা নাম রয়েছে যার নাম হচ্ছে ল্যাম্প্রে। আবারও বলো নামটা কি বলো তো? ল্যাম্প্রে। এদের একটা দশা রয়েছে, লার্ভা দশা, যেটা পরীক্ষাতে খুবই আসে। সেটার নাম হচ্ছে অ্যামোসিট লার্ভা দশা। আবারও বলো কোন লার্ভা দশা? অ্যামোসিট লার্ভা দশা। ওকে, চলো আমরা একটু দেখে ফেলি। অ্যামোসিট লার্ভা দশা দেখা যায় কোনটাতে? তুমি বলো, হ্যাগফিশ, স্টিংরে, হাঙর নাকি ল্যাম্প্রে? পথে পেট্রোমাইজনটিডা, পথে পেট্রোমাইজনটিডা। তাহলে রাইট অ্যান্সার হবে ল্যাম্প্রে। আচ্ছা, এই হ্যাগফিশটা তাহলে কি? হ্যাগফিশটা হচ্ছে মিক্সিনি, MYXINI, মিক্সিনির অন্তর্গত। তাহলে হ্যাগফিশ কার? মিক্সিনি। হ্যাগফিশকে তোমরা হাগফিশ মনে করবে, যে হাগফিশ মিক্সিনি। আর ল্যাম্প্রে পেট্রোমাইজনটিডা একটা লার্ভা দশা যার নাম হচ্ছে অ্যামোসিট, অ্যামোসিট। ওকে, চলো এরপরে দিকে চলে যায়। প্ল্যাকয়েড আইস, ভাইরে প্ল্যাকয়েড আইস আমরা জানি কি? প্ল্যাকয়েড আইস, তারপরে কি সাইক্লয়েড আইস, টিনয়েড আইস, গ্যানোয়েড আইস। প্ল্যাকয়েড আইস এটা থাকে মূলত হাঙ্গরদের। কাদের থাকে বলতো? হাঙ্গরদের। এবং এই প্ল্যাকয়েড আইসে কিন্তু একটু খাঁচকাটা খাঁচকাটা দাগ থাকে। তাহলে হাঙ্গরদের যেহেতু দেহ তরুণাস্থিময়, তাহলে এটা হবে কন্ড্রিকথিস, কারণ কন্ড্রিন মানে তরুণাস্থি। ওকে, এখন আসো যে টিনয়েড, কি বলছি? সাইক্লয়েড, সাইক্লয়েড প্লাস টিনয়েড, টিনয়েড, সাইক্লয়েড প্লাস টিনয়েড। এটা মূলত থাকে কাদের জানো? এই যে দেখো অ্যাক্টিনোপটেরিজি। কাদের থাকে? অ্যাক্টিনোপটেরিজি। আর গ্যানোয়েড টাইপের আঁশ, গ্যানোয়েড আবার বলে দিলাম, সার্কোপটেরিজি যে আঁশ থাকে তার নাম কি? গ্যানোয়েড টাইপের আঁশ। গ্যানোয়েড টাইপের আঁশ থাকে কাদের? সার্কোপটেরিজির। ক্লিয়ার? তাহলে রাইট অ্যান্সার হবে কন্ড্রিকথিস। এখানে উত্তর ভুল দেওয়া হচ্ছে, এটা মানবা না, মানবা হচ্ছে কোনটা? কন্ড্রিকথিস। এটা হচ্ছে রাইট অ্যান্সার। চলো পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লোভ ফিন ফিশেস। পিন্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বলতে সেই আদি মাছগুলোকে বোঝায়, এবং এদের উদাহরণ হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজি এটা তোমাকে লাগবে আর কি, এটা একটু মাথায় রাখো আর কি এটাতে। চলো এরপর দিকে চলে যাই। সার্কোপটেরিজি শ্রেণী বৈশিষ্ট্য হলো কি? তোমরাই বলো এদের আইস কি থাকে? সার্কোপটেরিজির গ্যানোয়েড। সাইক্লয়েড হবে না, হোমোসার্কেল হবে না, হেটেরোসার্কেল হবে না। আমরা যে রুই মাছ খাই, দেখো রুই মাছের লেজ কিন্তু সমান থাকে এরকম, রাইট? এটা হচ্ছে হোমোসার্কেল। আর যখন হাঙ্গর মাছের কথা চিন্তা করি, হাঙ্গর মাছের কথা চিন্তা করি, তাহলে দেখো হাঙ্গর মাছের
একটা জিনিস খেয়াল করো, একটা লেজ এরকম বড় আর একটা অংশ দেখো এতটুকু ছোট, তাহলে দুইটা আলাদা আলাদা সাইজ না, বড় এবং ছোট, এই জন্য তখন তাদের ক্ষেত্রে থাকবে হেটেরো সার্কেল। তাহলে হেটেরো সার্কেল যদি আসে তখন সেটা হবে কন্ড্রিকথিস। হোমো সার্কেল যদি আসে একই রকম, তাহলে রুই কাতলা মৃগেল। গ্যানোয়েড কি, এটা স্পেশাল এক ধরনের কি বলতো আঁশ। আর সাইক্লয়েড কাদের থাকে আঁশ বলতো, রুই কাতলা মৃগেল ইত্যাদি যে সাধারণ মাছ খাই আমরা তাদের সাইক্লয়েড থাকে আর কি। আচ্ছা চলো এরপরে দেখি, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট সরীসৃপে দেখা যায়। সরীসৃপে সাধারণত আমরা 4 প্রকোষ্ঠ দেখি না, অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ দেখি। সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ একমাত্র সরীসৃপের নাম হচ্ছে কুমির। এটা সহজ প্রশ্ন বাট আসে। চলো এরপরে দিকে আমরা একটু যাই, কোন প্রাণীর দাঁত এবং বহিকর্ণ থাকে না? এটা রাইট অ্যান্সারটা হবে মূলত যারা প্ল্যাটিপাস টাইপের রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, যেমন প্রোটোথেরিয়া, ইউথেরিয়া, মেটাথেরিয়া। তাহলে প্রোটোথেরিয়া, এই প্রোটোথেরিয়ার উদাহরণটা হচ্ছে মূলত প্ল্যাটিপাস। এদের মূলত কি নাই জানো, দাঁতও নাই, বহিকর্ণ থাকে না। এটা একটু মনে রাখবা, প্রোটোথেরিয়া। মানুষের নেমাটোডা ঘটিত রোগ কোনটি? চমৎকার একটা প্রশ্ন। ওকে, গাইড বইতে অনেক জায়গায় ভুল দেওয়া রয়েছে, খেয়াল করো। লেখা রয়েছে টিনিয়াসিস। ভাই টিনিয়াসিস রোগটা হয় মূলত প্ল্যাটিহেলমিনথেসের যে জীবাণু থাকে তার আক্রমণের কারণে। ওকে, টিনিয়া সোলিয়াম মনে পড়ে, টিনিয়া সোলিয়াম, ওইখান থেকে টিনিয়াসিস হয়, তার মানে প্ল্যাটিহেলমিনথেস দ্বারা হয়। ফাইলেরিয়াসিস, এটা উচেরিরিয়া ব্যানক্রপ্টি দ্বারা হয়, যেটা কিনা নেমাটোডের একটা লার্ভা দশার মধ্যে পড়বে। লার্ভা দশা না পড়লেও ওদের যে জীবাণুর ফর্ম সেটার মধ্যে পড়বে। এরপরে দেখো অ্যাসক্যারিয়াসিস মানে কি জানো, কৃমি রোগে আক্রান্ত হওয়া। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস, এটা কিন্তু এই নেমাটোডার মধ্যে। তাহলে নেমাটোডার মধ্যে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস যেটা অ্যাসক্যারিয়াসিস রোগ করে, এবং উচেরিরিয়া ব্যানক্রপ্টি এটাও আমাদের নেমাটোডার মধ্যে, এবং এইটা করে কোন রোগ বলতো, ফাইলেরিয়াসিস। এই ফাইলেরিয়াসিসের আরেকটা নতুন নাম রয়েছে, নতুন নাম বলা যাবে না, পুরাতন নামই, বাট তোমাদের কাছে নতুন হতে পারে। সেটার নাম হচ্ছে গোদ রোগ। সেটার নাম কি রোগ বলতো, গোদ রোগ। তাহলে রাইট অ্যান্সার এখানে হবে কোনটা, 2 আর 3। তাহলে এটা হবে 2 এবং 3। ক্লিয়ার? ওকে, বাট আমাদের উত্তর দেওয়া রয়েছে খ 1 এবং 3। না ভাই, এগুলো হবে না। রাইট অ্যান্সার হবে 2 এবং 3। টিনিয়াসিস কে করে ভাই? টিনিয়াসিস করে প্ল্যাটিহেলমিনথেস। ওকে, রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র অনুপস্থিত নাই কাদের? ওকে, চলে আসি, দেখো নেমাটোডা। প্ল্যাটিহেলমিনথেস থাকার সুযোগ নাই, নেমাটোডাতেও সুযোগ নাই। ওকে, দেখো কিন্তু মলাস্কাদের ক্ষেত্রে আমরা জানি রক্ত সংবহন তন্ত্র মলাস্কাদের ছিল, এবং সেটা ছিল কিন্তু অর্ধমুক্ত। সেটা ছিল মূলত কোন মুক্ত বলতো, অর্ধমুক্ত রক্ত সংবহন ছিল মলাস্কাদের ক্ষেত্রে। তাহলে রাইট অ্যান্সার হবে নেমাটোডা এবং প্ল্যাটিহেলমিনথেস। মলাস্কাদের তো রক্ত সংবহন তন্ত্র তো অনুপস্থিত না, আছে বাট অর্ধমুক্ত। তাহলে রাইট অ্যান্সার হবে ক 1 এবং 2। ওকে, চলো এরপরের দিকে আমরা একটু যাই, দেখি কি বলেছে। অ্যাভিস মানে পাখি। পাখিদের বৈশিষ্ট্য কি? পাখিরা হচ্ছে প্রথম ওয়ার্ম ব্লাডেড প্রাণী, মানে প্রথম উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। ওকে, এদের দেহ সমগ্রে লোমাবৃত, অগ্রপদ ডানায়, হ্যাঁ পাখির অগ্রপদ ডানায় পরিণত হয়, চক্ষু বিদ্যমান, পাখির চোখ থাকে। তাহলে সমগ্র দেহ কি লোমে বিদ্যমান? না, সমগ্র দেহ পালকে বিদ্যমান, নোট লোমে। তাহলে রাইট অ্যান্সার হবে 2 এবং 3, মানে গ 2 এবং 3। লোমে আবৃত না পাখির, আমাদের বডি লোমে আবৃত, বাট পাখিদের হচ্ছে কি পালকে আবৃত থাকবে আর কি। ওকে, এরপরে দিকে আমরা একটু যাই, দেখি। উদ্দীপক বলেছে এক্স হচ্ছে ফিতাকৃমি আর ওয়াই হচ্ছে প্ল্যাটিপাস। ভাই ওয়াই প্ল্যাটিপাস মানে এটা হচ্ছে প্রোটোথেরিয়া। কি থেরিয়া? প্রোটোথেরিয়া। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখো, ফিতাকৃমি মানে হচ্ছে দেখো প্ল্যাটিহেলমিনথেস। তাহলে কোন পর্বকে নির্দেশ করে? চোখ বন্ধ করে রাইট অ্যান্সার হবে কোনটা, প্ল্যাটিহেলমিনথেসকে। আচ্ছা এরপরে কি বলেছে ওয়াই প্রাণী সম্পর্কে। ওয়াই মানে কি? ওয়াই মানে আমরা একটু আগে দেখছি প্ল্যাটিপাস, যেটা হচ্ছে প্রোটোথেরিয়া। এই যে দেখো, এটা হচ্ছে প্রোটোথেরিয়ার অন্তর্ভুক্ত। ভেরি গুড। এরা ডিম পারে, ভেরি গুড। এদের দাঁত উপস্থিতি না, এদের দাঁত, কান মানে বহিকর্ণ কোনটা উপস্থিত নয়। এবং এই প্রোটোথেরিয়া যারা, এই প্রোটোথেরিয়াকে বলা হয় ডিম প্রস্রাবকারী প্রাণী। আবারও বলো, কি বলা হয়? ডিম প্রস্রাবকারী প্রাণী। ওকে, ব্যাপারটা কেমন বুঝতে পেরেছি এই জায়গাটাতে? হ্যাঁ সবাই, চলো এরপরে দেখো, এই জায়গায় দেখো একটা কৃমির মতো মনে হবে আর কি। ক্লিয়ার? এবং এই কৃমিটা যকৃৎ কৃমি, মানে ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে দেখো এটা হচ্ছে FASCIOLA, ফ্যাসিওলা হেপাটিকা। তাহলে খেয়াল করো, ফ্যাসিওলা হেপাটিকা মানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কোন কৃমি বলতো, যকৃৎ কৃমি। আমাদের যকৃৎ কৃমির উদাহরণটা হচ্ছে কোনটা, ফিতাকৃমি, এবং যকৃৎ কৃমির উদাহরণ হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। ফিতাকৃমি এবং যকৃৎ কৃমি, যকৃৎ প্লাস ফিতাকৃমি, যকৃৎ প্লাস কোন কৃমি বলো, ফিতাকৃমি। ক্লিয়ার? চলো এরপরে দেখে যাই আর কি আমরা।
উদ্দীপকে উল্লিখিত প্রাণীটির ক্ষেত্রে প্রযোজ্য, মানে ওই যে আমাদের ফ্যাসিওলা হেপাটিকা বা যকৃৎ কৃমি মানে প্ল্যাটিহেলমিনথেস পর্বের স্বাভাবিক এরা অ্যাসিলোমেট। কারণ কি 1 থেকে সিলোম অনুসারে কি 1 থেকে 3 পর্ব সবাই অ্যাসিলোমেট। 4 নাম্বার হচ্ছে সিরোসিলোমেট। রেচনাঙ্গ শিখাকোষ, হ্যাঁ যেহেতু প্ল্যাটিহেলমিনথেস রেচনাঙ্গ শিখাকোষ। মুক্তজীবী না রে ভাই, এরা তো কৃমি, এরা মুক্তজীবী হবে কেন? এরা হবে মূলত পরজীবী। তাহলে রাইট অ্যান্সার হবে 1 এবং 2, মানে উত্তর হচ্ছে ক। উত্তর হচ্ছে কি বলতো? ক। আমার মনে হয় এই ক্লাসগুলো যদি তুমি জাস্ট একটু মনোযোগ করো, বিশ্বাস করে এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমার সাথে আমি আলোচনা করেছি। সবচেয়ে হজবরল কোনো প্রশ্ন নাই। বেস্ট অফ লাক, মনোযোগ দিয়ে ক্লাস করো।